ওকে, তাহলে দুটো প্রবলেম। ফার্স্ট 2 এর 1 আর 2 এর 3। 2 এর 3টা তুই ট্রাই করছিলিস, পেরেছিস? 2 এর 1 আর 2 এর 3 নিয়ে আমরা ডিসকাস করি। 2 এর 1 কি বলেছে, সাপোজিং দ্যাট ইট ইজ 8 to 10 to 7 against a person who is now 30 years of age living till he is 60, and 2 to 1 against a person who is now 40 years of who is now 40 living till he is 70. Find the probability that at least one of these persons will be alive 30 years hence. দেখ, ডিউরেশনটা ওভারঅল 30 ইয়ার্সেরই দেওয়া আছে। মানে ফার্স্ট এখানে দুটো পার্সনকে নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট যে পার্সনটা, সেই পার্সনটার এজ হচ্ছে 30 ইয়ার্স, বাট আমরা প্রবাবিলিটি নিয়ে ডিসকাস করছি যে সে 60 আপ টু 60 ইয়ার্স ও বেঁচে থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড পার্সনের এজ হচ্ছে 40 ইয়ার্স, আর আমরা এটা ডিসকাস করছি যে সে 70 ইয়ার্স অফ এজ অবধি বেঁচে থাকবে, ঠিক আছে। তো তুই একবার গ্যাপিংটার কথা ভাব, যে 30 যার এজ, তার এজটাকে ক্যালকুলেট করা হচ্ছে 60 অবধি, মানে কতটা গ্যাপ তৈরি হলো 30 ইয়ার্সের। এগেইন 40 ইয়ার্সের যে মানুষটা আছে, সেই মানুষটার এজ তৈরি করা হচ্ছে কত অবধি, 70 অবধি। তার মানে এজ গ্যাপিং কতটা, 30। 40 ইয়ার্স অফ এজ যে, তার 70 অবধি ক্যালকুলেট করা হচ্ছে না, তার মানে গ্যাপিং কতটা হলো 30 ইয়ার্সের। কথাটা বুঝতে পারছিস তো? তার মানে দুটো কেসেই, মানে দুটো পার্সনেরই আলটিমেটলি, হ্যাঁ ওদের ইনিশিয়াল এজটা ডিফারেন্ট, বাট ওদের যে এজ ডিউরেশন, সেই ডিউরেশনটা দুজনেরই সেম, 30 ইয়ার্স। আমাদের লাস্টে কি বলেছে, যে অ্যাটলিস্ট ওয়ান পার্সন উইল বি অ্যালাইভ 30 ইয়ার্স সেন্স। তো এই প্রবলেমটাকে আমরা দুভাবে করতে পারি। কি, আইদার আমরা অ্যাটলিস্ট এর সেন্সটাকে কাজে লাগাতে পারি। অ্যাটলিস্ট মানে আইদার দিস পার্সন অর দিস পার্সন। অ্যাটলিস্ট কথাটা মানে হচ্ছে এটা, যেহেতু দুজনেই আছে, তো দুজনের মধ্যে মানে সাপোজ এখানে বিদিশা নীলাক্ষী, সাপোজ ওরা দুজন কোনো একটা কাজ করতে যাবে, তো আমি বললাম যে, বা ওরা দুজন কোনো একটা এক্সাম দিচ্ছে, তা আমি ধরলাম যে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম উইল কোয়ালিফাই দ্য এক্সাম, ঠিক আছে। এই কথাটা আমি সাপোজ বললাম তোদের দুজনকে। তো তখন কথাটার মিনিং কি হবে, যে আমি চাচ্ছি যে আইদার নীলাক্ষী অর তুই, ঠিক আছে, অর দুজনেই এক্সামটাকে ক্র্যাক কর, ঠিক আছে। তো আমি আইদার এই প্রসেসে অ্যাপ্রোচ করতে পারি। এখন এই প্রসেসে যদি অ্যাপ্রোচ করতে যাই, তাহলে মাঝখানে অর আসছে, আর আমরা ম্যাথমেটিক্সে জানি যে প্রবাবিলিটির ক্ষেত্রে অর মানে কি হয়ে যায়, ইউনিয়ন হয়ে যায়। তাহলে ইউনিয়নের ফর্মুলা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলা দিয়ে আমরা করে নিতে পারি। অর আরেকটা প্রসিডিওর আছে, কি, এখানে বলেছে যে অ্যাটলিস্ট ওয়ান অফ দিস পার্সন। তো আমরা কি ক্যালকুলেশন করতে পারি, যে নান অফ দিস পার্সন, নান অফ দিস পার্সন, ঠিক আছে। এই যে একটু আগে বললাম যে আইদার ইউ অর ইউ, তাই না? তাহলে এর ঠিক অপোজিট কথাটা কি হতো, নান অফ ইউ। তো নান অফ ইউটাকে যদি আমরা ক্যালকুলেট করতাম, ঠিক আছে, কথাটা ক্লিয়ার, যে ওদের দুজনে একজনও এক্সামটা ক্র্যাক করবে না, এটার ক্ষেত্রে এই দুটো মানুষের একজনও 30 ইয়ার্স এজ বাঁচবে না, ঠিক আছে। এর প্রবাবিলিটি আমরা যদি হিসেব করি, এখন এর প্রবাবিলিটি হিসেব করা মানে আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েতে করতে পারি। এখন ফার্স্ট যে কেসটা, ফার্স্ট কেসে আমরা সব থেকে বড় কথা, এখানে প্রবাবিলিটি গুলো কনস্ট্রাক্ট করবো কি করে, বিকজ এখানে কোনো প্রবাবিলিটির উল্লেখ নেই। এখানে কি বলা আছে, যে সাপোজিং দ্যাট ইট ইজ 8 to 7 এগেইনস্ট এ পার্সন হু ইজ নট, মানে 8 to 7 এগেইনস্ট। তো এখানে গোটা ব্যাপারটা চান্সের এগেইনস্টে দেওয়া আছে, ঠিক আছে। তো 8 to 7 এগেইনস্ট মানেটা কি, যে লোকটা যদি, লোকটার বয়স যদি আমি সাপোজ এরকম 10 জন লোক আছে, ঠিক আছে। তো 10 জনেরই আমি 10 জনেরই বয়স হচ্ছে 30 ইয়ার্স, কারেন্ট এজ হচ্ছে 30 ইয়ার্স, ঠিক আছে, 10 জনের। আর আমি দেখতে যাচ্ছি তারা 60 বছর অব্দি বাঁচে কিনা, ঠিক আছে। তো এরকম ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই 10 জনের মধ্যে থেকে 60 বছর অব্দি বাঁচার প্রবাবিলিটি হচ্ছে 7/15, আর যদি না বাঁচে তার প্রবাবিলিটি হচ্ছে 8/15, ঠিক আছে। তার মানে কি, না বাঁচার প্রবাবিলিটি বেশি, কারণ ওর প্রবাবিলিটি 8/15 হয়ে যাচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি একটা, যে 10 জন আছে, 10 জনের মধ্যে থেকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আচ্ছা 10 জনের মধ্যে থেকে প্রত্যেকেরই এজ যদি 30 ইয়ার্স হয়, তারপরে ওদের আপ টু 60 ইয়ার্স অফ এজ বাঁচার প্রবাবিলিটি হচ্ছে সাপোজ 7/15, অ্যান্ড ওদের না বাঁচার প্রবাবিলিটি হচ্ছে 8/15। আমি এরকম অ্যাজিউম করলাম। তো আমরা কি বলবো, যে এদের যে অডস দ্যাট দে উইল, মানে ওরা মারা যাবে, ঠিক আছে, বা বাঁচবে না, এটাকে বলা হচ্ছে, বা
আমি অ্যাজিউম করলাম যে একটা ইভেন্ট, যে একটা লোক সে 30 ইয়ার্স এজ বাঁচবে, 30 ইয়ার্স এজ বাঁচবে, ঠিক আছে, 30 ইয়ার্স মানে 30 ইয়ার্স ও বেঁচে যাবে, ঠিক আছে। তো তার প্রবাবিলিটি আমি ধরলাম, মানে তার প্রবাবিলিটি আমি পেয়েছি 7/15, রাইট। আর ওর এগেইনস্টে প্রবাবিলিটি পেলাম হচ্ছে 8/15। তো আমরা কি বলি যে দ্য চান্সেস ইন ফেভার অফ, আর এটা হয় দ্য চান্সেস এগেইনস্ট অফ, ঠিক আছে, বা দ্য অডস ইন ফেভার, অডস এগেইনস্ট, ঠিক আছে। তো অডস ইন ফেভার যদি বলি তাহলে ওটা হয়ে যাবে 7, আর অডস এগেইনস্ট যদি বলি ওটা হয়ে যাবে 8। মানে কি হলো, প্রবাবিলিটি, যে দুটো প্রবাবিলিটি কথা বললাম, একটা ছিল হচ্ছে 8/15 আর একটা ছিল 7/15। ওখান থেকে যে টোটাল নাম্বার অফ ইভেন্টস, দ্যাট ইজ 15 টাকে বাদ দিয়ে দিলাম। আমরা কি করলাম, বাকি দুজন যে নাম্বার দুটো দেখতে পাচ্ছিলাম সেই দুটো নাম্বারের রেশিও বের করলাম, 8:7। তো ওখানে 8 হচ্ছে অড এগেইনস্ট আর 7 হচ্ছে অডস ইন ফেভার, ঠিক আছে। তো এখন এখানেও সেম জিনিস বলা আছে যে, এখন দেখ, যদি আমি এই কথাটা বলেছি যে 8:7, এটা হচ্ছে অড এগেইনস্ট, ঠিক আছে। তো অড এগেইনস্ট যদি বলে থাকি মানে হচ্ছে ফার্স্টে যে নাম্বারটা লিখলাম সে নাম্বারটা হচ্ছে ওর না বাঁচার প্রবাবিলিটি, অড এগেইনস্ট যদি বলা হয়। আর অড ইন ফেভার যদি বলতাম যে এটা অড ইন ফেভার, অডস ইন ফেভার, তাহলে পরে এটা হতো কি যে 8 হতো তখন ওর বাঁচার ফেভারে প্রবাবিলিটি, ঠিক আছে, ফেভারে ওই নাম্বার অফ ইভেন্টস, ঠিক আছে। তো এখন এখান থেকে প্রবাবিলিটি কি করে ক্রিয়েট করব, কোশ্চেন হচ্ছে এটা। তো প্রবাবিলিটি খুব সিম্পল, যে আমরা কি করব, যে নাম্বারটা দেখতে পাচ্ছি 8 ডিভাইডেড বাই 8 আর 7 এর অ্যাডিশন, ঠিক আছে। মানে এগেইনস্ট আর ফেভার দুটোকে অ্যাড আপ করলে পরে তুই টোটাল যে ইভেন্ট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস সেটাকে তুই পেয়ে যাচ্ছিস। আর 8 হচ্ছে এক্ষেত্রে যেহেতু অড এগেইনস্ট বলছিলাম, তাহলে স্টার্টিং এ যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এগেইনস্ট, দ্যাট ইজ ও বাঁচবে না তার প্রবাবিলিটি। আমরা কি যাচ্ছি, আমরা যাচ্ছি যে না লোকটা বাঁচো, ঠিক আছে। তো লোকটা বাঁচার যদি প্রবাবিলিটি বলি তাহলে ওটা হয়ে যাবে কত, 7/15, মানে সেকেন্ড পার্টে যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা, ঠিক আছে। সিমিলারলি 70 ইয়ার্স অফ এজের একটা মানে আরেকটা লোক আছে যে 40 ইয়ার্স অফ এজ, যার কারেন্ট এজ হচ্ছে 40 ইয়ার্স অফ এজ। আর আমরা ক্যালকুলেট, আমাদের কোশ্চেনে বলেছে সে 70 ইয়ার্স অফ এজ অবধি বাঁচবে, তার এই যে অড এগেইনস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কত জানি 2:1, 2:1, ঠিক আছে। 2:1 এগেইনস্ট লেখা আছে, দেখ, তার মানে এটা হচ্ছে অড এগেইনস্ট। তাহলে এই যে রেশিওটা 2:1, এই রেশিওটার মধ্যে অড এগেইনস্ট যেহেতু 2 কি জিনিস, না বাঁচার ক্ষেত্রে না বাঁচার সাপোর্টে আছে, আর 1 হচ্ছে বাঁচার সাপোর্টে আছে। তাহলে আমাকে যদি বলা হয় যে সেকেন্ড যে পার্সনটা, আমি অ্যাজিউম করছি বি একটা সাপোজ ইভেন্ট, যে ইভেন্টটা এটা সিগনিফাই করে যে ওই লোকটা যার এজ কারেন্ট এজ হচ্ছে 40 ইয়ার্স, সে আপ টু 70 ইয়ার্স বাঁচবে, এটা হচ্ছে বি। তাহলে প্রবাবিলিটি অফ বি কত লিখবো, 1/3। কথাটা ক্লিয়ার? এইভাবে আমরা রেশিওটার থেকে প্রবাবিলিটি গুলোকে ক্রিয়েট করতে পারি। বুঝতে পারছি? ক্লিয়ার ময়ূক? আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই কোশ্চেনটার থেকে দুটো, দেখ আমাদের কি লাগবে, অ্যাটলিস্ট ওয়ান অফ দেম উইল লিভ। তাহলে আমাদের এখানে দুটো ইভেন্ট চাই, যেটা একটা ইভেন্ট যেটা ফার্স্ট পার্সনকে ইয়ে করবে যে না ও 60 ইয়ার্স অফ এজ অব্দি বাঁচবে, আর একটা ইভেন্ট চাই যেটা বলবে যে না সেকেন্ড যে পার্সনটা আছে সে 70 ইয়ার্স অফ এজ অব্দি বাঁচবে। তো এরকম দুটো ইভেন্টকে অ্যাজিউম করে নিই। তারপরে কোশ্চেনের মধ্যে যেহেতু ওই চান্সেস গুলো বলা আছে অড এগেইনস্ট এর, ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা ওই প্রবাবিলিটি গুলো পেয়ে যাবো, পি আর পিবি। নেক্সট আমার লাগবে হচ্ছে, যেহেতু এখানে অ্যাটলিস্ট চাওয়া হয়েছে তাহলে এদের ইউনিয়নটা লাগবে। এখন তুই ভেবে দেখ, ইউনিয়নের ফর্মুলা ছিল কি, ছিল ফর্মুলাটা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, বল বল বল, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমি কি বললাম, এখানে এ হচ্ছে ফার্স্ট পার্সনটা 60 ইয়ার্স অফ এজ অব্দি বাঁচবে তার প্রবাবিলিটি, বি মানে হচ্ছে সেকেন্ড পার্সনটা 70 ইয়ার্স অফ এজ অব্দি বাঁচবে তার প্রবাবিলিটি। তাহলে পি আর পি বি আমরা পেয়ে যাচ্ছি। কোশ্চেন হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বির মিনিংটা কি হবে, হোয়াট উইল বি পি অফ এ ইন্টারসেকশন বি। একবার ভেবে দেখ ইন্টারসেকশন মানে কি ছিল, হোয়াট মানে ইন্টারসেকশন ব্যাপারটা, বল এন্ড। তাহলে তুই এখন এ ইন্টারসেকশন বি মানে কি বুঝবি, দুজনেই বাঁচবে। এখন দুজনে বাঁচতে পারে তো, এরকম তো না যে দুজনে মরতেই লাগবে কোনো একজনকে, তাই না। তো এ ইন্টারসেকশন বি মানে দুজনেই বাঁচতে পারে। তো দুজনেই যখন বাঁচবে ওর প্রবাবিলিটি আমরা কি করে পাবো, কোশ্চেন হচ্ছে এটা, এর প্রবাবিলিটি আমরা কি করে পাবো, দুজনেই বাঁচবে তার প্রবাবিলিটি। তো এক্ষেত্রে আমি একটা নতুন জিনিস তোদেরকে বলছি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের সেন্স।
ঠিক আছে, সেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট মানে তোকে কোশ্চেনটা পড়তে হবে, তোকে ইভেন্টগুলোকে স্টাডি করতে হবে। ইভেন্টগুলো স্টাডি করে তোর যদি মনে হয় যে এই ইভেন্টগুলো নিজেদের উপর ডিপেন্ড করছে না, একটা আরেকটার উপর ডিপেন্ড করছে না, মানে এখানে বলেছি এ হচ্ছে ফার্স্ট পার্সনটা 60 ইয়ার্স অফ এজ অব্দি বাঁচবে, আর বি মানে ছিল, লিখছি সেই সব জিনিস, বি মানে ছিল হচ্ছে সেকেন্ড পার্সনটা 70 ইয়ার্স অফ এজ অব্দি বাঁচবে, তাই তো? এখন যখন আমরা এই ইন্টারসেকশন করছি, তার মানে কি ফার্স্ট পার্সনও বাঁচবে আবার সেকেন্ড পার্সনও বাঁচবে, দুজনেকেই বাঁচতে হবে। ঠিক আছে, এখন এই দুটো ইভেন্ট একে অপরের উপর ডিপেন্ড করবে কি করবে না, কি সেন্স আসে? কোন ইউজুয়ালি করবে না, তাই না? আজকে দুজন এক্সাম দিচ্ছে, ঠিক আছে, দুজন এক্সাম দিচ্ছে, এক্সামটা যদি বায়াস না হয়, ভালো এক্সাম দিতে হয় মানে প্রপার ওয়েতে যদি এক্সাম হয়, তাহলে একজনের রেজাল্ট আরেকজনের উপর কি ডিপেন্ড করা উচিত? করা উচিত না। ঠিক তেমনি এই যে প্রসেসটা, এই প্রসেসে যদি একজন আরেকজনকে বিষ খেয়ে না মারে, ঠিক আছে, তাহলে মানে সোজা কথা, যে একজন যদি আরেকজনের কে না ইয়ে করে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি দুজনই ভালো মানুষ, দুজনে প্রপার ওয়েতে মানে বাঁচছে নিজে নিজের মতন করে, তাহলে একজনের বাচ্চা আরেকজনের বাচ্চার উপর ডিপেন্ড কি করবে না, তাই তো? তার মানে এই যে যখন সেন্স গুলো আসবে, এই সেন্সটা এটাকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, যে ইভেন্ট গুলোকে স্টাডি করে, তাছাড়া ইন্ডিপেন্ডেন্সি আরো ব্যাপার আছে, ঠিক আছে, সেটা ক্লাস 12-এ আছে আমাদের, বাট 11-এ আমাদেরকে এটা বুঝতে হবে যে কখন ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্স সেন্সটা স্পেশালি কখন লাগবে? ইন্ডিপেন্ডেন্স সেন্সটা লাগবে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ক্যালকুলেশন করার সময়, কারণ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ক্যালকুলেট করতে গিয়েই এ ইন্টারসেকশন বি ঝামেলাটা আসে। ঠিক আছে, আর এই যে ইন্ডিপেন্ডেন্ট সেন্সটা এই এ ইন্টারসেকশন বি এর ভ্যালু ক্যালকুলেশন করার জন্যই ব্যবহার হয়। আমি দেখিয়ে দিচ্ছি সেটা কি হয়, যে যদি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইকুয়ালস টু ওই ইভেন্ট দুটোর সেপারেট প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন। মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে, যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে পরে পি অফ এ ইন্টু পি অফ বি। ঠিক আছে, এখন দেখ খেয়াল করে, আমাদের কাছে পি অফ এটা শুরু থেকেই আছে, মানে ফার্স্ট পার্সন ওই 60 ইয়ার্স এর এজ অব্দি বাঁচবে, আর পি অফ বিটাও শুরু থেকে আছে, তাহলে দুটোকে মাল্টিপ্লাইও করতে পারবো। এভাবে আমরা পি অফ এ ইউনিয়ন বি বের করে নেবো। ঠিক আছে, বুঝতে পারলাম? লেখা যাক, লিখবো হচ্ছে ফার্স্টে, let a and b, like এটা হচ্ছে কত নম্বরে, 2-এর 1 না, let capital A and capital B be two events representing that the first person will live up to 60 years of age, and the second person শিখতে হবে, will live up to 70 years of age। আমারও একদিনে হয়, আমারও তো এগুলো একদিনে হয়নি, প্র্যাকটিস করতে 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 এসছি, তবুও প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছিস? ম্যাথ জিনিসটাই পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। বই কিনেছিস? আমি বলেছিলাম যে আর এস আগরওয়াল, হেসেন দে, অর আমাদের ইয়ে ছিল না, একটা কি ছিল তোদের বইটার নাম? এসচান না, এসচান, এই তিনটার মধ্যে কোনো কিছু কেনা হয়েছে? কেনা হয়নি, তাহলে কি করে হবে? এনসিআরটির থেকে তুমি আর কিছু শিখতে হবে না। ঠিক আছে, এনসিআরটির মধ্যে ওই লিমিটেড কয়েকটা প্রবলেমই আছে, ওই এনসিআরটি অবশ্যই সলভ করবে, বাট শুধু এনসিআরটি থেকে কিচ্ছু হবে না। ঠিক আছে, কর না, আর এক্স আগরওয়াল কর, আর ডি শর্মা, তোর কাছে আর ডি শর্মা আছে না, আর ডি শর্মা কিন, ঠিক আছে, বা ওর কাছে এসছেন আছে, এসছেন কিন বা এসছেন দেখে, যেটা ইচ্ছা, কিন্তু একটা রেফারেন্স বই আমার লাগবে। ঠিক আছে, উইদাউট দ্যাট আমার খুব প্রবলেম। হ্যাঁ, এখানে আমি তোদেরকে এই যেমন এই পেজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আলাদা জিনিস, কিন্তু এর বাইরেও এক্সাম্পলেরও কিছু প্রবলেমস আছে, ওগুলো না দেখলে বলে তুই শিখবি কোথার থেকে? ঠিক আছে, আচ্ছা, এজ রেসপেক্টিভলি
দেন প্রবাবিলিটি অফ এ, বল প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি মনে হয়েছিল হচ্ছে 2/3 না, প্রবাবিলিটি অফ বি ছিল 2/3 না 1/3, 1/3 সরি 1/3, 1/3, প্রবাবিলিটি অফ বি ছিল 1/3 আর প্রবাবিলিটি অফ এ জানি কত ছিল 7/50, 7/50. Okay, since A and B are independent, therefore probability of A intersection B, এটা equal to probability of A into probability of B, এটা equals to 7/15 into 1/3, 7/45, 7/45, 7/45. Therefore the probability that at least one of them will live, language says at least one of these persons will live 30 years hence, at least one of them will live 30 years hence, is equals to probability of A union B is equal to probability of A plus probability of B minus probability of A intersection B equals to probability of A, value গুলো বসিয়ে দিই, 7/15 plus 1/3 minus 7/45 is equals to 45 হয়ে যাবে এখানে, 21 plus 15 minus 7, 21 14, 29/45 এই হলো आंसर। ডিপেন্ডেন্ট হলে পরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমার তার তখন আমার ইয়ে লাগবে কি বলে, আইদার তোমাকে জানতে হবে যে কতগুলো ইভেন্ট পয়েন্ট সাপোর্ট করছে, অর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে কোশ্চেনে আলাদা করে মেনশন করে থাকতে হবে, তা না হলে পরে ডিপেন্ডেন্ট হলে পরে বের করা যাবে। বুঝতে পারছো? বুঝতে পারলি? আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় যে দুজনেই বাঁচবে না, তার প্রবাবিলিটি কত? দুজনেই বাঁচবে না, কেউ দুজনে মরবে, 8/15 ইন্টু 2/3, ভেরি ভেরি গুড। ঠিক আছে, 8/15 ইন্টু 2/3, দুটো কথা এখানে আছে। এক, আমি দুটো ক্ষেত্রেই কমপ্লিমেন্টের সেন্সটাকে কাজে লাগাচ্ছি, মানে এ কে আমি ধরেছি হচ্ছে বাঁচবে আর বি কেও ধরেছি বাঁচবে, তো এর ঠিক উল্টা কথা যে দুজনে একজনই বাঁচবে না, মানে এও বাঁচবে, মানে ফার্স্ট পার্সনও বাঁচবে না, সেকেন্ড পার্সনও বাঁচবে না, তার মানে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, আর দুটো একসাথে হতে পারে হবে মানে ইন্টারসেকশন। তো যখন দুজনই বাঁচছে না, যদি বাঁচার ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট হয়, না বাঁচার ব্যাপারটাও ইন্ডিপেন্ডেন্টই হবে, সেন্স। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে কি যেটা ও বললো সেটা, probability of A complement into probability of B complement, that is 8/15 into 2/3। ঠিক আছে, করে নিলাম। তাহলে আমি কি বের করলাম যে দুজনে একজনও বাঁচবে না, তা আমার লাগবে কি at least one of them will live, তার মানে 1 মাইনাস জাস্ট করে দিব। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছি? 2/3 এটা ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, 2/3 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে কিসের উপর? লিপ ইয়ারের উপর। ইউজুয়ালি একটা ইয়ারে কতগুলো সানডে থাকে বলতে পারবি? ইউজুয়ালি একটা ইয়ারে বা যে কোনো একটা, ইউজুয়াল হোক বা নন ইউজুয়াল হোক, অ্যাটলিস্ট কয়টা সানডে পাওয়া যাবে বলতে পারবি? হ্যাঁ, 48। কেন 52? হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন 52? দেখি ওভার দিয়ে কে বলতে পারে কেন 52? ও কেন 48 কে ক্যান্সেল করে 52 বললো? হ্যাঁ, কেন ফেব্রুয়ারি গুনবো না? কি দোষ করছে? লিপ ইয়ার তো ফেব্রুয়ারি আউট হয়ে যাবে। 2024 তো লিপ ইয়ার ছিল, ফেব্রুয়ারি মাস ছিল না, তাহলে বল 52 বলেছে কারণ 1 ইয়ার 52টা উইকস কে কন্টেন করে।
ঠিক আছে, 1 ইয়ার 52টা কমপ্লিট উইককে কন্টেইন করে। 52টা কমপ্লিট, একটা উইকে কতদিন হয়? 7 দিন হয়। তো এখন দেখ, ও বললো যে 52টা সানডে থাকবে, তাই তো? 52টা সানডে থাকবে মানে হচ্ছে 52টা উইকের 52টা সানডে। এখন কোশ্চেন হচ্ছে 52টা উইক কেন? কারণ দেখ, এক বছরে কতগুলো দিন থাকে ইউজুয়ালি? কোনো বছরে 365টা। আর কতদিনে এক উইক হয়? তো ডিভাইডেড বাই 7 করে দেখ, দেখ কত আসে। 365 5 7 35 1 5 1, তার মানে 52 উইকস অ্যান্ড 1 ডে। ঠিক আছে, 52 উইকস অ্যান্ড 1 ডে বলা যেতে পারে। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে একটা নর্মাল ইয়ারে থাকে, লিপ ইয়ার না, একটা ইউজুয়াল ইয়ারে থাকে, নন লিপ ইয়ার টাইপের ইয়ারে থাকে 52টা উইকস। ঠিক আছে, এখন যতগুলো উইক ততগুলো সানডে, কারণ প্রত্যেকটা উইকের মধ্যে একটা করে সানডে থাকে। বুঝতে পারলাম? কোয়েশ্চেন হচ্ছে যে 52টা উইকের থেকে তো আমি 52টা সানডে পাবো, এটা গ্যারান্টিড। 53টা সানডে পাবো। আমি কোশ্চেনটাই চেঞ্জ করে দিচ্ছি, আমি লিপ। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ না, বাট তোরটা ভুল হয়েছে। ঠিক আছে, 1/7 ওটা ইউজুয়াল ইয়ারদের জন্য, লিপ ইয়ারদের জন্য না। ঠিক আছে, ইউজুয়াল ইয়ারদের ক্ষেত্রে সানডে আসার প্রবাবিলিটি 53টা সানডে বলেছি, তো 53টা সানডে আসার প্রবাবিলিটি কত? 1/7। কোশ্চেন হচ্ছে কেন 53টা সানডে আসার প্রবাবিলিটি 1/7? খুব সিম্পল, কারণ দেখ 52টা উইকের থেকে তো 52টা সানডে আমি পেয়েই গেছি, বাকি থাকলো একটা দিন। তো ওই একটা দিন আমার সানডে লাগবে। একটা দিন কতভাবে হতে পারে? একটা দিন যদি হয়, একটা দিন হওয়ার জন্য কতগুলো নাম্বার আছে, কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে? একটা দিন হওয়ার জন্য 7টা টোটাল ইভেন্ট পয়েন্ট আছে, 7টা টোটাল দিন আছে, যেটা ওই একটা দিনকে কভার করতে পারে, তাই না? সানডে মানডে টুইসডে করে 7 দিন আছে, 7টা দিন ওই একটা দিনেরকে অকুপাই করতে পারে। এখন এর মধ্যে থেকে কতগুলো সানডে আছে এই 7টা দিনের মধ্যে থেকে? তার প্রবাবিলিটি হচ্ছে, সানডে আসার প্রবাবিলিটি হচ্ছে 1/। এখন দেখ, এই দিনটা যদি সানডে হয় তবে 53টা সানডে পাবো। 52টা তো পেয়ে গেছি, ওই একটা দিন ওটা যদি সানডে হয়ে যায় তাহলেই আমার 53টা সানডে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন চলে আসি লিপ ইয়ারে, তাহলে এটা ইউজুয়াল ইয়ারে সানডে আসার প্রবাবিলিটি 1/7 হয়ে গেল। তাহলে একটা কোশ্চেন করতে গিয়ে আরেকটা কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, এটাও আসতে পারে যে ইউজুয়াল ইয়ারে সানডে আসার প্রবাবিলিটি কত। ঠিক আছে, বা প্রুভ করো ইউজুয়াল ইয়ারে সানডে আসার প্রবাবিলিটি 1/7। ক্লিয়ার? এখন আসি লিপ ইয়ারে। লিপ ইয়ারে দিন কতগুলো হয়? লিপ ইয়ারে ইয়ে কত হয়, কি বলো ওটাকে, 366 ডেজ হয়। আর তুই হিসাব কর, এখানে 365 এর জায়গায় 366 হলে এখানে রেসিডিউ থাকবে কত? 2। তার মানে 52টা উইক আসলো। হ্যাঁ ছিল এটা, 52টা উইকস আসলো, 52টা উইকস এর থেকে 52টা সানডে আসলো, বাকি থাকলো এক্সট্রা আরো 2টা দিন। এই 2টা দিন আমার লাগবে কি? সানডে। ঠিক আছে, এই 2টা দিনের মধ্যে একটা দিন আমার সানডে হওয়া উচিত। তো এখন দুটো দিন কি কি ভাবে হতে পারে? দুটো দিন হতে পারে সানডে মানডে করে, এরকম হতে পারে সানডে এন্ড মানডে। দুটো দিন মানে কি পরপর দুটো দিন? তো সানডে মানডে, মানডে টুইসডে হতে পারে, টুইসডে ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডে থার্সডে হতে পারে, থার্সডে ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে স্যাটারডে হতে পারে, স্যাটারডে সানডে হতে পারে। হলো? তো টোটাল এর বাইরে তো আর নেই, কারণ স্যাটারডে সানডের পরে আবার সানডে মানডে অকার করবে, অলরেডি লিখে ফেলেছি, তাই আর নেবো না। তো এই যে যতগুলো ইভেন্ট পয়েন্ট দেখছি, এরা প্রত্যেকে হচ্ছে ইভেন্ট পয়েন্ট। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে? 7টা। কতগুলো ইভেন্ট পয়েন্টের মধ্যে সানডে আছে? দুটো। তাহলে প্রবাবিলিটি 2/7 হয়ে গেল। বুঝতে পারলাম? এটা হচ্ছে লিপ ইয়ারে 53টা সানডে পাওয়ার প্রবাবিলিটি। তুই কি 1/7 লিখেছিস? তাহলে তো গেল। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল তো জিনিসটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। হ্যাঁ, আচ্ছা, লিখবো কি? লিখবোটা কি? স্টার্ট কি করে করবো? কিভাবে লিখি যে there are 66 days in 1 year। ঠিক আছে, that is 52 weeks and 2 days। ঠিক আছে, in a leap year। ঠিক আছে, there are 366 days, that is 52 weeks and 2 days in a leap year।
So there are 52 Sundays from 52 weeks. Therefore, the 53rd Sunday will take place in a leap year. If the remaining 2 days, if one of the remaining 2 days, if one of the remaining 2 days become a Sunday. ঠিক আছে? If one of the remaining 2 days become a Sunday. Okay. Now the event points of getting to consecutive days is equals to second bracket Monday, Tuesday, এভাবে লিখতে হবে Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. কিসের এত কথা? ঠিক আছে, লেখ Friday, Saturday, Sunday, Sunday. Out of these 7 event points, there are 2 event points supporting of occurrence of a Sunday. Therefore, required probability equals to 2/7. One of the remaining 2 days না লিপ ইয়ারে দুটো হলো না শেষে লিপ ইয়ারে 366 টা দেয় না 366 কে 7 দিয়ে ডিভাইড করলে তো 52 আসে হচ্ছে তোর কোশেন্ট আর 2 আসে রিমাইন্ডার যখন 2 তার মানে দুটো এক্সট্রা ডে আছে ঠিক আছে ওই দুটো ডে এর মধ্যে কোনো একটা ডে যদি সানডে হয় তবে আমার আমি বলতে পারবো যে 53টা সানডে অকার করবে ঠিক আছে বুঝতে পারলি এতো চল স্টার্ট করি ঠিক আছে মেজার্স অফ ডিসপারশন
প্রবাবিলিটি বোঝা যাচ্ছে? মেজার্স অফ ডিসপারশন স্টার্ট করি। তোদের ক্লাস 10এও স্ট্যাটিস্টিক্স ছিল না? ওখানে সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল না? মানে হচ্ছে তোর মিন মিডিয়ান মোড, তাহলে পরে ওইগুলোকে একসাথে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে? তো মিন মিডিয়ান মোড অলরেডি আমাদের শেখা আছে। মিনের কাজ কি? মানে হচ্ছে যে কোনো একটা গ্রুপ ডেটা, ঠিক আছে, কোনো একটা গ্রুপ ডেটা, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার ভ্যালুর দিকে বেশি অ্যাপ্রোচ করছে সেটা বুঝতে লাগবে, ঠিক আছে? কোন একটা পার্টিকুলার নাম্বারের দিকে বেশি অ্যাপ্রোচ করছে সেটা বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? সাপোজ এই যে এক্সামটা নিলাম, এই এক্সামটা যে নিলাম, ঠিক আছে, আউট অফ 10 হয়েছে। তো তো এই 10-এর মধ্যে সাপোজ একটা কোন একজন পেয়েছে 8, একজন পেয়েছে 6, একজন পেয়েছে 7, একজন পেয়েছে 9। তারপরে আমি কি বলবো যে এখানকার যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্ট গুলোর নাম্বারটা কোন নাম্বারের দিকে অ্যাপ্রোচ করছে বা কোন নাম্বারের দিকে ঝোঁকটা বেশি? ভেরি গুড, ঠিক আছে। সামেশন যত হবে ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, তাই না? তো এখানে সাম কি বললাম, 6 7 8 9, 6 7 8 9 কে অ্যাড করলে কোথায়? 6 7 8 9, 6 7 8 9 কে অ্যাড করলে কোথায়? 30, তাই তো? 30, হ্যাঁ, ঠিক আছে, ডিভাইডেড বাই 4, 30, তাই তো? 30/4, 7.5। 7.5 হচ্ছে এইখানকার স্টুডেন্টদের, আজকে যদি এক্সামটা নিই সেই এক্সামের স্টুডেন্টদের কি তোর ওরা সবাই যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা 7.5 এর আশেপাশে পেয়েছে। মেন মধ্যে কথা হচ্ছে এটা। তো মিনের কাজ হচ্ছে এটা, মিন যে হয় অ্যাভারেজ, যেটা অ্যাভারেজের কাজ হচ্ছে এটা, যে কোন নাম্বারে আশেপাশে নাম্বারটা পেয়েছে আমি বুঝতে পারছি, ঠিক আছে? আমি এত কিছুকে দেখবো না, আমি অ্যাভারেজটাকে দেখবো, যে অ্যাভারেজটাকে দেখে ডিসিশন নেবো যে স্টুডেন্ট গুলো ভালো করলো না খারাপ করলো, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? তো ধরে নে আমার আরেকটা ব্যাচ আছে, ঠিক আছে, আমার একটা ব্যাচও আছে 11-এর, ওই ব্যাচেও সাপোজ 4 জন স্টুডেন্ট আছে, কথা কথা। তো এই যে স্টুডেন্ট গুলো, এই স্টুডেন্ট গুলোর মধ্যে থেকে একজন পেয়েছে আমি বললাম 6, ঠিক আছে, একজন পেয়েছে 6, কত বললাম? 6, তাই তো? আর একজন পেয়েছে হচ্ছে তোর 7, একজন পেয়েছে 7, আর তোর হচ্ছে একজন পেয়েছে 5, একজন পেয়েছে 8, ঠিক আছে? 5 6 7 8, না একটু বললো 5 6 8 9, 5 6 8 9, ঠিক আছে? 5 6 8 9, 6 7 8 9 ছিল না? এক মিনিট, মাইন্ড ক্যালকুলেশন করছে, দেখবি হিসাব ভুলে যাচ্ছে। 5 6 9 10, 5 6 9 10, ঠিক আছে? 5 6 9 10 কত কোথায়? 5 6 9 10, আর অ্যাভারেজটা বের করতে কোথায় থাকতো? 5 6 9 10। 7.5 হচ্ছে। তাহলে আমার দুটো ব্যাচের অ্যাভারেজ, দুটো ব্যাচের স্টুডেন্টরা কিছুটা এরকম পেয়েছে। ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা পেয়েছে 6 7 8 9, আর সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা পেয়েছে হচ্ছে 5 6 9 10, 5 6 9 10, রাইট? হাইয়েস্ট উঠলো সেকেন্ড ব্যাচটার থেকে। কিন্তু আমি যদি অ্যাজ আ টিচার ডিসিশন নিতে চাই যে কোন ব্যাচটা বেশি ভালো ব্যাচ, কি করে ডিসিশন নিব? অ্যাভারেজ দেখে, বাট অ্যাভারেজ, তাহলে পরে আমি কি করে ডিসিশন নেব? তখন আমাকে দেখতে হবে যে যে গ্রুপের ডেটাগুলোকে নিয়ে ডিসকাস করলাম সেই গ্রুপের ডেটাগুলোর মধ্যে থেকে কাদের গ্রুপের ডেটা 7.5 এর বেশি কাছাকাছি। মানে যে ব্যাচের মধ্যে ভ্যারিয়েশন যত বেশি সেই ব্যাচটা স্টুডেন্টের, হ্যাঁ, একটা বি ব্যাচে হাইস্ট পেয়েছে, ঠিক আছে, ওখানে 10 আউট অফ 10 একজন পেয়েছে, ঠিক আছে। বাট বি ব্যাচের মধ্যে এমন একটা স্টুডেন্ট এমনও পেয়েছে যে 5 পেয়েছে আউট অফ 10, ঠিক আছে। তার মানে কি ওখানে যে 7.5 অ্যাভারেজের থেকে যে ডেটাগুলো আছে ডেটাগুলো অনেকটা দূরে দূরে আছে, ঠিক আছে। অথচ এই ব্যাচের মধ্যে যে ডেটাগুলো আছে 7.5 অ্যাভারেজের খুব কাছাকাছি আছে। এখন 7.5 যদি আমার পছন্দসই একটা নাম্বার আছে না, 7.5 ঠিক ছিল, যে কোশ্চেন করেছি টিচার তো নিজেও বুঝবে যে 7.5 মোটামুটি পাওয়া যেত, ঠিক আছে, স্টুডেন্টটা পাওয়া যেত, এতটা ঠিক ছিল।
তো যদি ওটা হয় তাহলে সেই হিসেবে বি ব্যাচটা বেশি ভালো, বি ব্যাচটা বেশি ভালো, মানে সেকেন্ড যে ব্যাচটা, মানে এই ধরনের এই ব্যাচটা বেশি ভালো হবে। কিন্তু যদি আমার মনে হয় যে না, যে কোশ্চেন করছি সেখানে আউট অফ 10 out of 9 ইজিলি তোলা যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাচটা বেশি ভালো। ডিপেন্ড করছে যে কত তোলা যেত, কি টিচারের কি মনে হচ্ছে যে কত তোলা যেত। ঠিক আছে, তো অ্যাভারেজ হচ্ছে 7.5, দুটো ব্যাচেরই অ্যাভারেজ 7.5। স্টিল ডিপেন্ড করছে কোশ্চেনটার উপর, যে কোশ্চেনের যে অ্যান্সারিং, সেই অ্যান্সারিং এর ক্ষেত্রে টিচার কি ডিসিশন নিচ্ছে, যে 7.5 কি ঠিকঠাক মার্জিনাল একটা ভ্যালু। ঠিক আছে, যদি তাই হয় তাহলে পরে এই ব্যাচটা বেশি ভালো। কারণ কি, কারণ এই ব্যাচের যে ডেটাগুলো, সেই ডেটাগুলো অ্যাভারেজের থেকে কম ডিস্টেন্সে আছে। ঠিক আছে, ওদের ডিসপারশন কম হয়েছে। এই জন্যই চ্যাপ্টারটার নাম হয়েছে মেজার্স অফ ডিসপারশন। এখানে আমরা কি করব, যে ডেটাগুলো মিনের থেকে কতটা ডিস্টেন্সে আছে বা কতটা ছড়িয়ে আছে, সবথেকে বড় কথা ডেটাগুলো কতটা ভ্যারাইটি আছে, কতটা ছড়িয়ে আছে ডেটাগুলো, সেটা ক্যালকুলেট। যে ডেটা যত বেশি ছড়ানো, মনে রাখবি সেই ডেটা তত বেশি খারাপ। ঠিক আছে, যে ডেটা যত বেশি ছড়ানো সেই ডেটা তত বেশি খারাপ। একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট 0 পেয়েছে। ঠিক আছে, ধরে দুজন স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট 0 পেয়েছে, একটা স্টুডেন্ট 100 পেয়েছে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলি? অ্যাভারেজ হয়ে গেল কত, 50। আর আরেকটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট পেয়েছে 40, একটা স্টুডেন্ট পেয়েছে 60, অ্যাভারেজ হয়ে গেল 50। যে ক্লাসে 40 আর 60, সেখানে বেশি বেশি ভালোভাবে পড়ানো হয়েছে। কেন? কারণ ওইখানকার সব স্টুডেন্ট গুলো প্রায় ইকুয়ালি পড়াটাকে ক্যাপচার করতে পেরেছে। ঠিক আছে, আর যে যে ব্যাচের মধ্যে ধরে নে ডিসপারশনটা অনেক বেশি, সেই ব্যাচের মধ্যে কি হয়েছে, যে একটা স্টুডেন্ট আছে, সে নিজে থেকে পড়া করেছিল, সে 100 পেয়ে বসে আছে। কিন্তু একটা স্টুডেন্ট যে ক্লাসের ভরসায় ছিল বা ক্লাসকে ফলো করেছে, সে অত ভালো স্কোর করতে পারলো না। বুঝতে পারলি? কারণ 0 পেয়ে গেছে। কথা রাখলেন, 0 মানে কি, বা নাম্বার কম পাওয়া মানে কি, সে ক্লাসটা অত ভালো করে বোঝেনি। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে মেজার্স অফ ডিসপারশন আমাদের কাজে লাগে। যে ডেটা অ্যানালাইসিস করার জন্য, যে ডেটাটা আছে সেই ডেটাকে আমরা অ্যানালাইসিস করবো, যে ওই ডেটা ভালো ডেটা নাকি খারাপ ডেটা। এখন এই যে মেজার্স অফ ডিসপারশন, মানে ডিসপারশনকে মেজার করার জন্য টোটাল 4টা প্রসিডিওর আছে। ঠিক আছে, ডেটাকে মেজার করার জন্য এই মেজার মানে তোর ডিসপারশনকে মেজার করার জন্য টোটাল 4টা প্রসিডিওর আছে। ফার্স্ট প্রসিডিওরের নাম হচ্ছে রেঞ্জ, সেকেন্ডটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, কি বলা হয়? কোয়ার্টাইল ডেভিয়েশন। থার্ডটাকে বলা হয় মিন ডেভিয়েশন, আর ফোর্থটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, 4 ধরনের এরকম প্রসেস আছে, কিন্তু তার মধ্যে কোয়ার্টাইল ডেভিয়েশনটা আমাদের সিলেবাসের বাইরে। ঠিক আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসের মধ্যে আছে হচ্ছে রেঞ্জ, মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি মিন দিয়ে স্টার্ট করছি, তোর কি বলে ওটাকে, রেঞ্জ দিয়ে স্টার্ট করছি, সব থেকে সহজ ওটা। ঠিক আছে, রেঞ্জ কি হয়, যে ডেটাটা দেওয়া আছে, শুনে নে আগে, কারণ স্ট্যাটিস্টিক্স এর থিওরি পার্টটা খুব সহজ, মেইনলি হচ্ছে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে প্রচুর ক্যালকুলেশন, সময় প্রচুর খায়। ঠিক আছে, দুটো প্রবলেমে অনেকটা টাইম লেগে যাবে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেঞ্জের একদম খুব সিম্পল ফান্ডা কি, যে সব থেকে ছোট ভ্যালু নাও ডেটার, আর সব থেকে বড় ভ্যালু নাও, তাদের ডিফারেন্সটা বের করো, ওটাই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, যে ডেটা দেওয়া থাকবে তার সব থেকে ছোট ভ্যালু না, কারণ ডেটা বলতে কি একসাথে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে তোদের। ঠিক আছে, ওই নাম্বারগুলোর মধ্যে সব থেকে ছোট নাম্বার যেটা, ওটাকে কালেক্ট করো, আর সব থেকে বড় নাম্বারটাকে কালেক্ট করো, ওই দুটো ডিফারেন্স করো, সেটাই হয়ে যাচ্ছে রেঞ্জ। ওই ডিফারেন্স যত বেশি ক্লোজ, ডিসপারশন তত কম হয়েছে, ডেটাটা তত বেশি স্টেবল ডেটা। ঠিক আছে, ডেটা ভালো বা মন্দ বলবো না, বাট স্টেবল বলবো। ডেটাটা তত বেশি স্টেবল ডেটা, ঠিক আছে, তত বেশি ভালো ডেটা। স্টেবল মানে ভালো হয় ইউজুয়ালি। ঠিক আছে, আর যদি রেঞ্জটা অনেক বেশি হয়, ঠিক আছে, মানে রেঞ্জের ভ্যালু যদি অনেক বেশি আসে, তার মানে কি ওখানে ডিসপারশনটা অনেক বেশি মাপে হয়েছে, একটা ডেটা খুবই স্মল আর একটা ডেটা খুবই বড়। তো সেক্ষেত্রে কি হবে, আমরা বলবো যে এটা বেশি স্টেবল না। ঠিক আছে, ডেটাটা অত বেশি স্টেবল হতে পারলো না। ক্লিয়ার? বুঝতে পারছি রেঞ্জ জিনিসটা কি? তো রেঞ্জ আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা কি, তাই না? আসি হচ্ছে মিন ডেভিয়েশনে। রেঞ্জ যত ভালো হয় না, মানে রেঞ্জ, দেখ আমরা কি আলোচনা করছি, ডেভিয়েশনকে ক্যালকুলেট করার প্রসিডিওর গুলো। একটা কাজ করি, অলটা জারি দিয়ে, আমরা এখানে ক্লাস করছি কিসের উপর, আমরা ক্লাস করছি হচ্ছে ডেভিয়েশনকে ক্যালকুলেট করার মেথড গুলোর উপর। ডেভিয়েশনকে ক্যালকুলেট করা মানে হচ্ছে এই যে কতটা ছড়িয়েছে, এই ব্যাপারটাকে বোঝার বিভিন্ন প্রসিডিওর উপর। কথাটা ক্লিয়ার? ঠিক আছে ঋষি? এখন
এখানে যখন আমরা রেঞ্জকে হিসেব করছি না, তখন খেয়াল করে দেখ শুধুমাত্র দুটো নাম্বার পার্টিসিপেট করছে। ডেটার মধ্যে 100টা নাম্বার আছে, কিন্তু ওই 100টা নাম্বার সবাই পার্টিসিপেট করলো না। কে কে করলো? সব থেকে ছোটটা, সব থেকে বড়টা, ব্যাস। বাকি ডেটাগুলো কি আছে কি নাই এগুলো কেউ দেখতে যাচ্ছে না রেঞ্জের ক্ষেত্রে। তো যখন কোনো একটা প্রসিডিওরের মধ্যে সব যে ডেটাগুলো আছে সবাই যখন পার্টিসিপেট করে না, তখন ওই প্রসিডিওরটা অত ভালো হয় না, ঠিক আছে, ওই মেথডটা অত ভালো হয় না। তো রেঞ্জ ইজ ওকে, খুব সিম্পল টেকনিক ডেভিয়েশনকে বোঝার জন্য, বাট এখান থেকে ডেভিয়েশন ঠিক অত ভালো বা অত মানে কি বলি যে অত ডিটেইলড আমরা পাই না, অত ডিটেইল অ্যানালিসিস পাই না। কারণ আলটিমেটলি এই যে স্ট্যাটিস্টিক্স এর যে মেজার্স অফ ডিসপারশন বা সেন্ট্রাল টেন্ডেন্সি, এদের কাজ কি? এদের কাজ আলটিমেটলি ডেটার মিনিংটাকে প্রোভাইড করা বা ডেটাটাকে অ্যানালাইজ করা। তো রেঞ্জের থ্রু আমরা ডেটাটাকে অত ভালো করে অ্যানালাইজ করতে পারি না, যার জন্য রেঞ্জটাকে বাতিলই করে দেওয়া হয়, দরকার নেই এটা এখান থেকে কোনো কিছু বের করা, ঠিক আছে। চলে আসা কোথায় কোথায় চলে আসা হয়? মিন ডেভিয়েশন। এরপরে কোয়ার্টাইল ডেভিয়েশন আসে। কোয়ার্টাইল ডেভিয়েশনটাও অত ভালো হয় না, কারণ কোয়ার্টাইল ডেভিয়েশনও দুটো এলিমেন্টই পার্টিসিপেট করে, সব থেকে না দুটো দুটো এলিমেন্টই পার্টিসিপেট করে। ওই দুটো এলিমেন্ট বের করার রুল আছে, যেহেতু আমাদের সিলেবাসে নেই ফালতু আলোচনা করে লাভ হবে না, মানে একটু কমপ্লিকেটেড প্রসিডিওর। চলে আসছি মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন আগের যে দুটো প্রসিডিওর বললাম রেঞ্জ আর কোয়ার্টাইল ডেভিয়েশন, ওদের থেকে বেটার। কেন? মানে এই মিন ডেভিয়েশন হচ্ছে ফার্স্ট একটা মেথড, যে মেথডটার মধ্যে ডেটা সবাই পার্টিসিপেট করবে, ঠিক আছে। তো আপাতত এই মিন ডেভিয়েশনে আগে লিখিয়ে দিই, তারপরে হচ্ছে আমি মিন ডেভিয়েশন থেকে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার? তো হেডিং দাও মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে। মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন, measures of dispersion. তিনটা মেজার্স অফ ডিসপারশন, আজকে মিন ডেভিয়েশন অবধি হবে, ঠিক আছে। মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে। তো মেজার্স অফ ডিসপারশন ব্যাপারটা বোঝা গেছে। তো ফার্স্টে মানে এটা দিয়ে স্টার্ট কর। লেট আস কম্পেয়ার বা লেট আস কনসিডার the following two set of data, এক হচ্ছে সেট ওয়ান হচ্ছে 6 7 8 9, সেট টু এটা হচ্ছে 5 6 9 10, সেট টু হচ্ছে 5 6 9 10। আচ্ছা, মিন ব্র্যাকেট লাইক সেট ওয়ান সেটা হচ্ছে 6 plus 7 plus 8 plus 9 divided by 4, that is 7.5. আর মিন সেট টু এটা হচ্ছে 5 plus 6 plus 9 plus 10 divided by 4, again 7.5, ঠিক আছে। then which set has better data? only then which set has better data, or which set has more stable data, ঠিক আছে। which set has more stable data? তো অ্যান্সারটা হচ্ছে কি যে না, সেট কোনটা, কোন সেটটাকে বলবো, সেট ওয়ান না টু? সাতকান্দ রামায়ণ পরে সীতাকার বাবা, ঠিক আছে। যেই ডেটা, যে সেটের মধ্যে ডেটাগুলো কম ছড়িয়ে থাকবে সেটা বেশি স্টেবল, আর যে সেটের মধ্যে ডেটাগুলো বেশি ছড়িয়ে থাকবে সেটা হচ্ছে কম্পারেটিভলি মোর আনস্টেবল। তো খেয়াল করে দেখ 5 6 8 9 এখানকার ডেটাগুলো কাছাকাছি আছে, নাকি 6 7 8 9 এখানকার ডেটাগুলো বেশি কাছাকাছি আছে? হ্যাঁ, সেটা মানে ডেটাগুলো ওইটা বেশি স্টেবল হবে, বুঝতে পারছো? আমি শুরু থেকে তো এই কথাটাই বলে আসছি, ঠিক আছে, যে যে ডেটার নাম্বার গুলো বেশি কাছাকাছি সেই ডেটাটা বেশি স্টেবল ডেটা, ঠিক আছে। আর যেটার নাম্বার গুলো বেশি ছড়িয়ে আছে সেটা হচ্ছে কম্পারেটিভলি আনস্টেবল ডেটা। বলতে পারলাম কথাটা? আর অসুবিধা হবে না? গুড। তাহলে লিখি হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে সেট ওয়ান as its values are more close
to the mean as its values are more close to the mean. ঠিক আছে, এরপরে দেখ ডিসপারশন বা মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন, ডিসপারশন চ্যাপ্টারের নামও এটা, এটাকে নিয়ে আমরা ক্লাসিফিকেশন করব। তো এটা হচ্ছে টোটাল 4টা মেজার আছে। হ্যাঁ, চার ভাবে আমরা মেজার করতে পারি ব্যাপারটাকে। ফার্স্ট হচ্ছে রেঞ্জ, সেকেন্ড হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, এটাকে কেটে দিলাম কারণ এটা আউট অফ সিলেবাস। থার্ড হচ্ছে মিন ডেভিয়েশন, ফোর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা যতগুলো আমরা তো বুঝে গেছি সেট ওয়ান সেট টুর মধ্যে কোনটা বেটার। ঠিক আছে, আমরা দেখবো যে এই যে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা এই 4টা প্রসিডিওরকে দুটো সেটের উপর যদি খাটাই তাহলে অ্যান্সার প্রত্যেকবার সেম আসবে, যে সেট ওয়ান হচ্ছে বেশি স্টেবল ডেটা। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো সবার ফার্স্টে রেঞ্জ দিয়ে স্টার্ট করি। রেঞ্জ না বল, আমি এখনই হয়ে যাবে, এখনই হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট রেঞ্জ আর মিন ডেভিয়েশনটা বলে দিচ্ছি। হ্যাঁ, মিন ডেভিয়েশন নিয়ে অত ডিসকাস করি। ঠিক আছে, ফার্স্ট আসি হচ্ছে রেঞ্জ। রেঞ্জে কি হচ্ছে, রেঞ্জে আমরা কি করবো, সব থেকে ছোট ডেটা আর সব থেকে বড় ডেটাকে নিব, সেই দুটাকে সাবসেট করে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তো লার্জেস্ট ডেটা, এটা ফর্মুলা হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, স্মলেস্ট ভ্যালু। ঠিক আছে, সেট ওয়ানের ক্ষেত্রে রেঞ্জ কত হচ্ছে, সেট ওয়ানের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে কত হয়ে যাবে, স্মলেস্ট, আচ্ছা লার্জেস্ট ভ্যালু কত, 9 মাইনাস স্মলেস্ট ভ্যালু 6, দ্যাট ইজ 9 মাইনাস 6, দ্যাট ইজ 3। আর সেট টুর ক্ষেত্রে রেঞ্জ হয়ে যাবে হচ্ছে 10 মাইনাস 5। মনে রাখতে হবে রেঞ্জের ভ্যালু, মিন ডেভিয়েশনের ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যার ক্ষেত্রে কম আসবে সেটা বেশি স্টেবল। ঠিক আছে, এদের ভ্যালুগুলো যার ক্ষেত্রে কম আসবে সেই গ্রুপ ডেটা হচ্ছে বেশি স্টেবল। ক্লিয়ার? তাহলে পরে এক্ষেত্রে আসছে হচ্ছে 5, তার মানে therefore set 1 is more stable। বাট রেঞ্জ আমাদের অত বেশি ডিটেইলড ভ্যালু দিতে পারে না। কেন দিতে পারে না, কি বললাম বিদিশা? এটা হচ্ছে শুধুমাত্র লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালুকে ইনক্লুড করে, দ্যাটস ওয়াই এটা অত ভালো প্রসিডিওর না, বিকজ বাকি যে ভ্যালুগুলো আছে তারা পার্টিসিপেট করতেই পারছে না জিনিসটাতে। ঠিক আছে, ক্লিয়ার ঋষি? এখন আসি হচ্ছে পরেরটা, মিন ডেভিয়েশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিন ডেভিয়েশন। আচ্ছা, মিন ডেভিয়েশন কি জিনিস? তো মিন ডেভিয়েশন এর থ্রু আমরা একটা নাম্বার জেনারেট করি, সেই নাম্বারটা পাওয়া যায় যে গ্রুপ ডেটাকে নিয়ে ডিসকাস করছি তার সবগুলো ডেটার থ্রু এই নাম্বারটা আসে। এখন এই সবগুলো এই যে গ্রুপ ডেটার সব ভ্যালুগুলো তারা সবাই দুভাবে এই নাম্বারটাকে জেনারেট করতে পারে। আইদার ওই সব ভ্যালুগুলো নিজের মিনের থ্রু ব্যাপারটাকে নিয়ে আসতে পারে, মিন ডেভিয়েশনকে মিনের থ্রু ক্যালকুলেট করা যেতে পারে, আর মিন ডেভিয়েশন এটাকে মিডিয়ানের থ্রু ভ্যালুটাকে ক্যালকুলেট করা যেতে পারে। দুটো ভাবে জিনিসটাকে ক্যালকুলেশন করা যেতে পারে। মানে মিন ডেভিয়েশনকে আমরা দুভাবে বের করতে পারি, আইদার ভায়া মিন অর ভায়া মিডিয়ান। ঠিক আছে, মিন মিডিয়ান মোড, আইদার মিনের থ্রু মিন ডেভিয়েশনকে বের করো অর মিডিয়ানের থ্রু মিন ডেভিয়েশনকে বের করো। কথাটা ক্লিয়ার? দেখাচ্ছি জিনিসটা কি। তো মিন ডেভিয়েশন এটা দুভাবে হতে পারে, এক হচ্ছে ভায়া মিন বা মিন ডেভিয়েশন, এমডি লিখলাম, এমডি উইথ রেসপেক্ট টু মিন, আর আরেকটা হচ্ছে এমডি উইথ রেসপেক্ট টু মিডিয়ান। যদি মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন হয় তাহলে পরে ফর্মুলাটা হচ্ছে সামেশন মড অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। ঠিক আছে, সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, এটা হচ্ছে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন এর ফর্মুলা। অর সামেশন মড অফ xi মাইনাস x বার, ও সরি একটু ভুল লিখলাম, অর
সামেশন fi ইন্টু মড অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই সামেশন fi। ঠিক আছে, দেখ আমরা মিন বের করা শিখেছি ক্লাস 10-এ। আমরা ক্লাস 10-এ খুব ভালো করে আমাদের বইয়ের মধ্যে বলা ছিল কি করে মিন বের করতে হয়, তাই না? তো এই যে মিন বের করার ক্ষেত্রে আমরা দুটো প্রসিডিওর পেয়েছিলাম, যে যদি যে ডেটাটা দেওয়া আছে তার যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে তাহলে একভাবে, আর যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে একভাবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে একটা নাম্বার ডেটাটার মধ্যে কতবার অকার করেছে সেটাকে বলা হয় নাম্বারটার ফ্রিকোয়েন্সি, তাই তো? তাই যদি কোয়েশ্চেনের মধ্যে নাম্বারগুলোর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে আমরা একভাবে মিন বের করতাম। মিন বের করার ফর্মুলা তখন কি ছিল মনে পড়ে? মিনের ফর্মুলা ওটা আমি এর সময় লেখাবো অবশ্য, ঠিক আছে, লিখিয়ে দেবো। মিন বের করার ফর্মুলা ছিল হচ্ছে m ইকুয়ালস টু সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন fi। এটা ছিল হচ্ছে মিন যদি আমরা ফ্রিকোয়েন্সি থ্রু বের করি। ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে ফ্রিকোয়েন্সি থ্রু বের করার ফর্মুলা হচ্ছে এটা, আর ফ্রিকোয়েন্সি ছাড়া হলে এটা। ঠিক আছে, উইদাউট ফ্রিকোয়েন্সি কোশ্চেন যদি বলা থাকে যে না এই ডেটাগুলোর আলাদা কোনো ফ্রিকোয়েন্সি নেই, মানে সবার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, আলাদা কোনো ফ্রিকোয়েন্সি নাই মানে কি সবার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, প্রত্যেকটা নাম্বারে একবারই এসছে ডেটাটার মধ্যে, তখন আমরা কি করি? তখন আমরা ফার্স্ট রুলটা ব্যবহার করি। তাহলে আইদার এটা অর এটা দেখতে হবে যে যে ডেটাটা দেওয়া আছে, কোশ্চেন যেটা দেওয়া আছে সেখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কিনা। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ইউজ করব, ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকলে এটাকে ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারলাম? আরেকটা হচ্ছে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান। তো মিডিয়ান যদি হয় তাহলে সামেশন xi মাইনাস m বল। একদম একদম, যদি স্টেবল ডেটা হয়, আজকে আমি এইখানেই ছেড়ে দেবো, এক্সাম্পলটা নিয়ে আর খাটবো না। ঠিক আছে, নেক্সট দিন আমরা এই ফর্মুলা গুলোকে এক্সাম্পলের মধ্যে পুট করে দেখবো, বা এইটা দিয়ে স্টার্ট করবো পরের দিন। ঠিক আছে, তুই নিজেও বাড়িতে চেক করতে পারিস যে কার ইয়েটা কম আসে, কার মিন ডেভিয়েশন কম আসে। তো দেখ যেটাই করি প্রত্যেকটাই হচ্ছে ডেভিয়েশনের ভ্যালুটাকে ক্যালকুলেট করে, আর ডেভিয়েশন যত কম, মধ্যে কথা এটা যে ডেভিয়েশন যত কম ডেটাটা তত বেশি স্টেবল। তো আমাকে চেক করতে হবে কার ডেভিয়েশনটা কম। ওভারঅল আইডিয়াটা পাওয়া গেল? আচ্ছা, এখন আপাতত ফর্মুলাটা দিয়ে দিই, আজকের মতন থাক এটা। or summation fi into mod of xi minus m divided by n, summation fi, where m is the median। তো দেখ মিডিয়ানেরও ফর্মুলা ছিল, ঠিক আছে, মিডিয়ানেরও ফর্মুলা ছিল, মিডিয়ান বের করা ক্যালকুলেশন ছিল, মিডিয়ান কি জিনিস এটা বলা ছিল। নেক্সট দিন একটু দেখে আয় জিনিসটা। ঠিক আছে, আমি আলোচনা করবো পরের দিন এই মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন অ্যান্ড মিডিয়ান দুটো নিয়ে। ঠিক আছে, থাক আজকে ক্লাসে।